আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2024 সালে হওয়া এন্ট্রান্সের কোশ্চেন পেপার। তো আজকের এই ক্লাসে আমরা টোটাল অ্যাজ ইউজুয়াল 50খানা প্রশ্ন আলোচনা করব। তার সাথে সাথে কিছু এক্সপ্লেনেশন থাকছে, কিছু অ্যানালাইসিস থাকছে, আর সেই সাথে সাথে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস তোমাদের জন্য আমি শেয়ার করব। আর তার আগে বলে রাখি, আমরা অলরেডি এই ভিডিওর সাথে সাথে প্লেলিস্টে আরও কিছু ভিডিও আপলোড করেছি, যেগুলো এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আহ, বিভিন্ন সালে ঘটে যাওয়া বিভিন্ন পরীক্ষার কোশ্চেন পেপার অ্যানালাইসিস, এবং তার সাথে সাথে তোমাদের কোনো বুক লিস্ট রিলেটেড হেল্প, যেটা এন্ট্রান্সের জন্য হেল্প করবে তোমাদের, বা তাছাড়া সিলেবাস, এগুলোও আমরা আলোচনা করেছি, যেগুলো তোমরা এই ভিডিওর আই বাটনে পেয়ে যেতে পারো, বা এখানে আমরা প্লে লিস্টে দিয়ে দিব, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তো আমি ওই সিলেবাসের যে ডিসকাশন লিস্টে অলরেডি তোমাদেরকে বলেছি যে এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো যদি আমরা অ্যানালাইসিস করি ভালো করে, তার ভেতর থেকেও কিন্তু কোশ্চেন লেগে যাওয়ার একটা চান্স থাকে। তাই ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আর যে সমস্ত আলোচনাগুলো আমি করব সেগুলোও মন দিয়ে দেখতে হবে, প্রয়োজনে নোট ডাউনও করে নিতে হবে। আচ্ছা, তোমাদের জন্য একটা বিশেষ মানে নোটিফিকেশন যদি বলতে পারি, বা নোটিশ যদি বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে তোমরা ইউজির এখন ফাইনাল সেমিস্টারে রয়েছো, বা হয়তো কারোর ইউজি শেষ হয়ে গেছে। তো তোমাদের ক্ষেত্রে প্রিভিয়াস যে 3 বছর তোমরা যে সিলেবাসে পড়েছো, অর্থাৎ তোমাদের ইউজির সিলেবাসে যে সমস্ত টেক্সটগুলো ছিল, বা যে সমস্ত টেক্সট তোমাদের অ্যালোটেড হয়েছিল এক্সামের জন্য, ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাই ওই সিলেবাসের যে টেক্সটগুলো ছিল, বা পোয়েম, বিভিন্ন ড্রামা, নভেল, যে সমস্ত জনরা নিয়ে বিভিন্ন তোমাদের সিলেবাসগুলো ছিল, ওই সিলেবাস থেকেও কিন্তু তোমাদেরকে ওইগুলো ভালো করে পড়াশোনা করে রাখা দরকার। আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা এতদিন পর্যন্ত ওয়াকিবহাল ভালোই, বা কখন কোন সেমিস্টারে কোন কোন টেক্সট ছিল তোমরা ভালো করে মন দিয়ে ওগুলো পড়েছো। তো তার ভেতর থেকে যেমন ধরো কিডস যদি তোমরা পড়ে থাকো, কিডসের বিভিন্ন ওয়ার্ডস থেকে কোশ্চেন আসছে, শেক্সপিয়ার থেকে তো প্রশ্ন আসেই, ম্যাকবেথ, হ্যামলেট থেকে লাইন আসছে, তাছাড়া বিভিন্ন যে রেটোরিক অ্যান্ড প্রোসোডি, ওইগুলো থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন অথারের পেন নেম, তাছাড়া বিভিন্ন প্রাইজ, ইংলিশ লিটারেচারে কারা কোন প্রাইজ পেয়েছেন। তো এই প্রাইজের ভিডিও আমরা কিন্তু অলরেডি ইউটিউবে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে চেক করতে পারো। তো মোদ্দা কথা এটা হলো যে ইউজির 3 বছর তোমরা যা পড়াশোনা করেছো, ওখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাই যে 4 মাস, যে 4-5 মাস বাকি রয়েছে তোমাদের এই সেমিস্টার শেষ হতে, তার ভেতরেও তোমরা যতটুকু সিলেবাস থাকছে ওগুলো মন দিয়ে পড়ো, পাশাপাশি 1-1.5 ঘন্টার জন্য প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেন পেপারগুলোও অ্যানালাইসিস করতে থাকো। আচ্ছা, যাচ্ছি একদম প্রথম প্রশ্ন থেকে তোমাদের সাথে আলোচনায়। আচ্ছা, প্রথম প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে ফ্যাডলার ইজ মোর সিন্ড এগেনস্ট দেন সিনিং। তো এটা জন গালসওর্দির লেখা যে প্লে রয়েছে জাস্টিস, ওইখানকারই একজন ক্যারেক্টার হচ্ছেন ফেডলার, তার সম্পর্কে এরকম একটা কথা বলা হয়েছে। তো এই যে ফ্যাডলার ইজ মোর সিন এগেনস্ট দ্য সিনিং, এইটার মানে কি? ফ্যাডলার ইজ এ সিনার, অর্থাৎ ফ্যাডলার হচ্ছে একজন প্রকৃতপক্ষের দোষী বা পাপী। ফ্যাডলার ইজ নট এ সিনার, ফ্যাডলার প্রকৃতপক্ষে পাপী ছিলেন না। ফ্যাডলার ইজ এ সিনার এগেনস্ট পিপলস ফেথ, মানুষের বিশ্বাসের এগেনস্টে তিনি পাপী ছিলেন বা সিনার ছিলেন। ফেডলার ইজ নট সো মাচ এ সিনার অ্যাজ দ্য সিস্টেম কনসিডার্স হিম টু বি। তো ফেডলার যতটা নিজে না মানে সিনার ছিল, ততটা সিস্টেম তাকে আহ, মানতে বাধ্য করেছে। ওকে, তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। দ্য কনসেপ্ট অফ দ্য হিউম্যান মাইন্ড অ্যাজ এ টাবুলা রাসা ওয়াজ প্রোপাউন্ডেড বাই হুম। তো আমাদের যে ব্রেনটা চাইল্ডহুড এজ থেকে টিল নাও, তাহলে লক্ষ্য করবে এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্লেট হিসেবে হয়, থাকে না? যে যখন আমরা ছোট থাকি তখন আমাদের মাথাটা বা ব্রেনটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক, অর্থাৎ পরিষ্কার স্লেটের মতো থাকে। ডে বাই ডে যত বড় আমরা ধীরে ধীরে বড় হই,
বড় হতে থাকি, ততই আমাদের ধীরে ধীরে বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার হতে থাকে। অর্থাৎ আমরা প্রথমে যে আমাদের মাইন্ডটা ব্ল্যাঙ্ক স্লেট ছিল, সেটাই ধীরে ধীরে কিছু লেখা এরকম জমতে থাকে, এবং সেই সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বাড়তে থাকে, যা বয়সের সাথে সাথে এই ব্ল্যাঙ্ক স্লেটটা ধীরে ধীরে ভর্তি হয়, তাই না? তো এইরকম একটা কনসেপ্ট, যে মাইন্ড ইজ আ ব্ল্যাঙ্ক স্লেট অর টাবুলা রাসা, এই মাইন্ডটাকে ব্ল্যাঙ্ক স্লেট বা ট্যাবুলা রাসা হিসেবে তুলনা করার এই কনসেপ্টটা কে দিয়েছেন? আশা করি বোঝা গেল যে টাবুলা রাসা কথার অর্থ কি। তো এই যে টাবুলা রাসার কনসেপ্টটা কে দিয়েছেন? এটা কনসেপ্টটা দিয়েছেন জন লক। জন লক বলে একজন ফিলোজোফার ছিলেন। তিনি তার এসে 1690 সালে পাবলিশ হওয়া একটা এসে ছিল, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এইরকম একটা এসেতে তিনি এই এই কনসেপ্টটা দিয়েছিলেন। বোঝা গেছে? তো এবারে হয়তো তোমাদের দিল যে দিয়েছে যেটা 2024 সালের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেখানে বলল যে ট্যাবুলা রাসা কার কনসেপ্ট? তোমরা এখানে জানলে জন লক। তোমাদের সেম প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে, যে এরপরে হয়তো দিল কোন এসেতে তিনি এটা বলেছেন। তাহলে বোঝা গেল যে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই এসেতে তিনি ট্যাবুলা রাসার কনসেপ্ট দিয়েছেন। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। হু অ্যামাং দ্য ফলোয়িং রাইটার্স অপোজড, বিরোধিতা করেছিলেন দ্য লাইসেন্সিং অ্যাক্ট অফ 1643? তো এইখানে চারজন অথারের নাম দেওয়া রয়েছেন, ইংলিশ রাইটার্স যারা, তাদের মধ্যে কে লাইসেন্সিং অ্যাক্ট অফ 1643, যেটা 1643-তে যে লাইসেন্সিং অ্যাক্ট এসেছিল ওইটার এগেনস্ট বিরোধিতা করেছিল? তো এবার তোমরা যদি লাইসেন্সিং অ্যাক্টটা জানো, তাহলে হয়তো তোমরা এটা গেস করে একটা নামাতে পারো। আর তোমরা যদি লাইসেন্সিং অ্যাক্ট না জানো, তাহলে তোমরা পারবে না। তো এই যে সোশ্যাল, বিভিন্ন সোশ্যাল স্টোরি, এগুলো জানবো কোথা থেকে? এগুলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে বই আমি সাজেস্ট করেছি, ওখান থেকে যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু মোটামুটি করে এই সোশ্যাল যে ব্যাকগ্রাউন্ড তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার আগে বলে দিই লাইসেন্সিং অ্যাক্টটা কি। আচ্ছা, 1649-এ প্রথম পার্লামেন্ট এবং যে কিং, কিং চার্লস দ্য সেকেন্ড এবং পার্লামেন্টের যে লোক, কিং চার্লস দ্য সেকেন্ড কিন্তু রাজা, পার্লামেন্টের অলিভার ক্রমওয়েল উনি কিন্তু একজন নেতা। এই দুজনের মধ্যে লড়াই হয়েছিল বা সিভিল ওয়ার হয়েছিল। ওই সিভিল ওয়ারের ফলে 11 বছরের জন্য ইংল্যান্ডে রাজার কোনো রাজগাদ্দি ছিল না। ওকে, ওই জায়গাটা নিয়েছিল পার্লামেন্ট বা রাষ্ট্রপতি শাসন। পার্লামেন্ট থেকে শাসিত হয়েছিল 11 বছর ইংল্যান্ড। তো 1649-এ, তার আগে আগে এই লাইসেন্সিং একটা এসেছিল। এটা কি না, 1643-তে পার্লামেন্টের তরফ থেকে একটা নির্দেশ জারি করা হয়েছিল যে কোনো লেখক যদি তিনি কোনো লেখা, অর্থাৎ কোনো লেটার, কোনো নভেল, কোনো ড্রামা, সরি নভেল তো তখনও আসেনি, কোনো ড্রামা, কোনো প্যাম্পলেট, অর্থাৎ এনি কাইন্ড অফ মানে লেখালেখি যেগুলো তিনি যদি পাবলিশ করতে চান, তাহলে তাকে পার্লামেন্টের পারমিশন নিতে হবে, তাই না? আমি কোনো লেখা একটা লিখলাম, আমি সেটা পাবলিশ করতে চাই, সেটা আমার কোনো মতামত নেই, ওটা ফার্স্টে পার্লামেন্টকে দেখাতে হবে, পার্লামেন্টকে জানাতে হবে। সাপোজ আমি পার্লামেন্টের এগেনস্টে কোনো কিছু লিখলাম, তখন পার্লামেন্ট ওটা দেখে ও তো ওটা পাবলিশ হতেই দেবে না, তাই না? তো এইরকম একটা লাইসেন্সিং অ্যাক্ট চালু হয়েছিল, যেটা পার্লামেন্টের তরফ থেকে চালু করেছিল তারা, যে ইংল্যান্ডে কোনো লেখা, কোনো রাইটারের কোনো লেখা পাবলিশ হতে গেলে পার্লামেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই পাবলিশ হতে হবে। তারা আগে ভালো করে জাজ করবে, যদি ওই জাজ করার পরে ওই লেখাটা পাস হয় যে ইট ইজ এলিজিবল ফর পাবলিশিং, তখনই গিয়ে ওটা পাবলিশ হবে। তো ইংল্যান্ডের একজন লেখক ছিলেন যিনি কিন্তু এইটা মেনে নিতে পারেননি, এবং পারেননি বলেই তিনি তার অন্য একটা লেখাতে তিনি তার বিরোধিতা করেছেন। তিনি কে? ইজ ইট জন মিল্টন, অ্যান্ড্রু মার্ভেল, টমাস ব্রাউন অর আব্রাহাম কাউলে? এটা কিন্তু জন মিল্টন। জন মিল্টন, তিনি তার অ্যারিওপ্যাজিটিকা বলে একটা ওয়ার্কস ছিল, ওই অ্যারিওপ্যাজিটিকা ওয়ার্কসে তিনি একটা প্যাম্পলেট লিখেছিলেন। প্যাম্পলেট বলতে ধরো ছোট্ট ছোট্ট কিছু, ধরো এই খবর কাগজ, নিউজ পেপার মতন যে হয়, ওই নিউজ পেপারের মতো, নিউজ পেপারে বিভিন্ন আর্টিকেল থাকে, ওই রকম প্যাম্পলেট হয় আর কি। ওই রকম একটা প্যাম্পলেট লিখেছিলেন, যেটাতে তিনি ওইটার বিরোধিতা করে লিখেছিলেন।
বোঝা গেছে? তাহলে জন মিল্টন অ্যারিওপ্যাজিটিকাতে লিখেছেন এটা, আর তিনি অপোজড করছেন লাইসেন্সিং অ্যাক্ট। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। হুইচ অফ দিস লিটারেরি ওয়ার্কস ইজ কনসিডার্ড টু বি আ ল্যান্ডমার্ক অফ ম্যাজিক্যাল রিয়েলিজম? আচ্ছা, তোমাদের বর্তমান 6th সেমিস্টারে কিছু লিটারেরি টার্মস সিলেবাসে রয়েছে, যেখানে ম্যাজিক্যাল রিয়েলিজমও দেওয়া রয়েছে। তো ম্যাজিক্যাল রিয়েলিজমটা কি? ম্যাজিক্যাল রিয়েলিজম হচ্ছে ওই যে ম্যাজিক্যাল রিয়েলিজম ওয়ার্ডটা আছে, ওইটাকে আমরা একটু ভেঙে নিই আগে। ম্যাজিক প্লাস রিয়েলিজম, অর্থাৎ জাদু আবার এদিকে বাস্তববাদী জিনিসপত্র। তাহলে আমরা কোনো কোনো নভেলে এমন কিছু প্লট দেখবো বা এমন কিছু স্টোরি দেখতে পাবো, এমন কিছু ঘটনা দেখবো, যে সেখানে ঘটনাটা এমন ঘটছে যেন মনে হবে একটা ম্যাজিক্যাল কিছু জিনিস ঘটছে, জাদুর মতন সবকিছু জিনিস ঘটছে, কিন্তু বাস্তবে। জাদু তো কখনো বাস্তবে হতে পারে না, তাই না? জাদু তার সাথে বাস্তব একসাথে তো মিলতে পারে না, কিন্তু এই নভেলে আমরা দেখতে পাচ্ছি যে জাদুর সাথে সাথে বাস্তবের ব্যাপারটা একসাথে মিলে মিশে যাচ্ছে, ম্যাজিক্যাল রিয়েলিজম। ওকে, একটা সুরিয়াল কাইন্ড অফ অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে নভেলের মধ্যে কোনো কোনো সেটিং। তোমরা যদি মিডনাইট চিলড্রেন পড়ো তাহলে হয়তো বুঝতে পারবে ওটা, বা তারপরে 100 ইয়ার্স অফ সলিটিউড, এইরকম কিছু কিছু ওয়ার্কস আছে যেগুলোতে এই ম্যাজিক্যাল রিয়েলিজমের ইউজড হয়েছে। তো এখানে বলেছে কি, হুইচ অফ দিস লিটারারি ওয়ার্কস ইজ কনসিডার্ড টু বি আ ল্যান্ডমার্ক অফ ম্যাজিক্যাল রিয়েলিজম, অর্থাৎ কোন ওয়ার্কস থেকে, কোন লেখা থেকে এই প্রথম ম্যাজিক্যাল রিয়েলিজম তার সূত্রপাত ঘটেছিল। ইজ ইট ফ্রম ইউলিসিস? আচ্ছা, ইউলিসিস নিয়ে কিন্তু আমি আগের ক্লাসে অনেক কিছু বলেছিলাম, তো মনে রেখে থাকলে ভালো। ইউলিসিস কার লেখা? জেমস জয়েসের। 100 ইয়ার্স অফ সলিটিউড কার লেখা? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজের লেখা। তোমরা নিশ্চয়ই 11 বা 12-এ পড়ে থাকবে ওই বিশাল ডানাওয়ালা এক থুড়থুড়ে বুড়ো, ওটা কিন্তু গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজেরই লেখা। আচ্ছা, তো 100 ইয়ার্স অফ সলিটিউড, হাউস ফর মিস্টার বিশ্বাস ভিএস নাইপলের লেখা, ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়ের লেখা। তো এই 100 ইয়ার্স অফ সলিটিউড হয়ে যাবে সঠিক উত্তর, এবং এই ওয়ার্কসের মধ্যে দিয়েই মার্কোয়েজ তিনি প্রথম ম্যাজিক্যাল রিয়েলিজম বলে যে এক ধরনের জনরা রয়েছে বা একটা রাইটিং স্টাইল রয়েছে, সেটা প্রথম তিনি ওইখানে ইনভেন্ট করেছিলেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 5। ইন হুইচ ইয়ার দ্য ডিকশনারি অফ স্যামুয়েল জনসন পাবলিশড? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু মানে এন্ট্রান্সের ফেভারিট টপিক। তাহলে কি বলা যায়? এন্ট্রান্স ফেভারিট ইভিটি, এন্ট্রান্স ফেভারিট টপিক, ইএফটি। আচ্ছা, এটার আমরা নাম দিলাম ইএফটি, এন্ট্রান্স ফেভারিট টপিক। কারণ এই যে স্যামুয়েল জনসন, এজ অফ সেন্সিবিলিটি বলে যে এজ ছিল ইংল্যান্ডে, ওই সময় তিনি 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 ওই সময়কার একজন জ্ঞানীগুণী ক্রিটিক। তো তিনি কিন্তু একটা ডিকশনারি লিখেছিলেন। ওকে, তার প্রায় 10 থেকে 15 বছর সম্ভবত, 15 বছরের একটা কম্পাইলেশন ওয়ার্কস, যেটা এই ডিকশনারিটা। তো এইটার পাবলিশিং ইয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইজ ইট 1755, 1756, 1757 অর 58? ফ্যাকচুয়াল প্রশ্ন জানতে হয়, না হলে তো করা সম্ভব নয়। এটার উত্তর 1755। আচ্ছা, লাস্টে 55, এইটা মনে রাখতে হবে। 55, 1755, এইটা মনে রাখলেই তোমাদের আশা করি মনে থাকবে। একদম বাকিগুলোতে যাওয়ার দরকার নেই। লাস্টে ডাবল ডিজিট আছে যেটা 55, তাহলে মনে থাকবে 1755। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নম্বর 6। হুইচ নভেল বাই টনি মরিসন, অর্থাৎ টনি মরিসনের কোন নভেলে দ্য উইনার অফ দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার এক্সপ্লোরস দ্য লেগেসি অফ স্লেভারি অ্যান্ড দ্য আফ্রিকান আমেরিকান এক্সপিরিয়েন্স থ্রু দ্য লাইফ অফ সিথ বা সিথি? তো আমাদেরকে বলেছে যে সিথি বলে একটা ক্যারেক্টার আমরা দেখতে পারবো, যার সম্পর্কে যে একজন আহ, যে আমেরিকান স্লেভ, আফ্রিকান আমেরিকান স্লেভের তার এক্সপিরিয়েন্স, তার সারা জীবনের ঘটনা। এবং আহ, তো এই সিথি বলে ক্যারেক্টারটা কোন নভেলে আছে, টনি মরিসনের লেখা কোন নভেলে আমরা একে দেখতে পাই? যদি তোমাদের সিথি হিসেবে সিথির ব্যাপারটা জানা থাকে তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। এটার উত্তর হবে বিলাভেট। ওকে, বিলাভেট খুবই ইম্পর্টেন্ট ওয়ার্কস, বিশেষ করে টনি মরিসন, ইনি একজন আফ্রিকান আমেরিকান রাইটার। টনি মরিসনের বিলাভেট, সং অফ সলোমন, শুলা, জাজ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কস, যেগুলো থেকে প্রশ্ন হয়। বাট জেনে রেখো, সিথি বিলাভেট বলে যে নভেলটা আছে ওইখানকার ক্যারেক্টার। ওকে,
Going to question number 7. The metrical scansion for the line Hail to the Blithy Spirit is, অর্থাৎ Hail to the Blithy Spirit এটা কোথাকার লাইন গো? এটা হচ্ছে গিয়ে পিবি সেলির লেখা টু দ্য স্কাইলার্কের লাইন। ওকে, তাহলে এই লাইনটার মেটেরিক্যাল স্ক্যানসন অর্থাৎ ওটার প্রোসোডি তোমাকে বের করতে হবে কি? ট্রকাইক ট্রাইমিটার, আয়াম্বিক ট্রাইমিটার, ড্যাকটাইল হেক্সামিটার অর অ্যানাপেস্টিক হেক্সামিটার। এটা সঠিক উত্তর হবে ট্রকাইক ট্রাইমিটার, অপশন এ। ওকে, আয়াম্বিকটা কি? আয়াম্বিকটা হয় একটা আনস্ট্রেসড সিলেবেল তারপরে স্ট্রেসড সিলেবেল। ট্রকি হচ্ছে কি একটা স্ট্রেসড সিলেবেল তারপরে আনস্ট্রেসড সিলেবেল। এবং ট্রাইমিটার, তো এটা যদি আমরা দেখি ব্লিথি স্পিরিট। ওকে, তাহলে এটা হবে গিয়ে ট্রকাইক ট্রাইমিটার। ওকে, যাচ্ছি যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অর্থাৎ অ্যারিস্টটলের মতে হোয়াট রোল ডাজ হ্যামারশিয়া প্লে ইন আ ট্র্যাজিক প্লট? তো অ্যারিস্টটলের কিছু কিছু টার্মস তিনি দিয়েছেন ট্র্যাজেডির সম্বন্ধে তিনি বলতে গিয়ে। ওখানে বলছেন যে আচ্ছা আমরা একটা পাচ্ছি হামারশিয়া। ওকে, হামারশিয়া, তারপর আসছে ধরো আচ্ছা হ্যামারশিয়া, অ্যানাকনরিসিস, হ্যামারশিয়া, অ্যানাকনরিসিস, মাইমেসিস, ক্যাথারসিস এবং আচ্ছা হ্যামারশিয়া, অ্যানাকনরিসিস, মাইমেসিস অ্যান্ড ক্যাথারসিস। আচ্ছা তোমরা এই এই কটা টার্মস একটু মনে রেখো, বাকি সম্ভব হলে আমি বাকিগুলো জানাবো। বাট অ্যারিস্টটল কিন্তু এই সমস্ত কিছু টার্মসের সাথে যুক্ত ছিলেন এবং এই টার্মসের প্রকৃত ইংলিশ মানে কি সেগুলো আমরা যদি পরবর্তীকালে কোনো কোশ্চেন আসে আমরা অবশ্যই এগুলো আলোচনা করব। আপাতত আমরা হ্যামারশিয়া ব্যাপারটা দেখি। হ্যামারশিয়া বলতে একটা প্লেতে কি বোঝানো হচ্ছে? ইট ইজ দ্য ইমোশনাল রেসপন্স অফ দ্য অডিয়েন্স, অর্থাৎ কোনো একটা ড্রামা দেখার পরে বা কোনো প্লে কোনো সিনেমা তোমরা দেখলে তারপরে যে ইমোশনাল রেসপন্স একটা আমাদের মধ্যে কাজ করে, একটা ইমোশনাল ব্যাপার স্যাপার কাজ করে ক্যারেক্টারদেরকে নিয়ে, ওটাকে কি হ্যামারশিয়া বলে? অর ইট ইজ দ্য মুমেন্ট অফ রেকগনাইজেশন অর ডিসকভারি, বা হয়তো এমন কোন একটা সময় থাকে যখন থেকে আমাদের কাছে কিছু একটা জিনিস আন্ডারস্ট্যান্ড হয়। বোঝা গেল? যে বা হয়তো উম, অনেক সময় এমন হয় না যে কোনো কোনো ঘটনা তুমি হয়তো অতদিন পর্যন্ত ভুল জেনে আসলে, হঠাৎ একটা সাডেন মুভমেন্ট, কোনো একটা জাস্ট একটা সেকেন্ড তোমার হঠাৎ রিভিল হলো যে তুমি কিন্তু এই ঘটনাটা ভুল জেনে আসতে। অর্থাৎ এই যে বলছে না, ইট ইজ দ্য মুমেন্ট অফ রেকগনাইজেশন অর ডিসকভারি, তোমার ওই মুমেন্টে তোমার একটা রিয়েলাইজেশন হলো যে তুমি এতদিন ভুল জানতে, এখন থেকে তোমার একটা নতুন ভাবনা ওইটার সম্পর্কে, অর্থাৎ সাডেন রিয়েলাইজেশন বা রেকগনাইজেশন ঘটলো। হ্যামারসিয়া মানে কি ওইটাকে বোঝায়। অর ইট ইজ দ্য রিভার্সাল অফ ফরচুন ফর দ্য প্রোটাগনিস্ট, বা প্রোটাগনিস্ট যে আছে তার একটা তার যে মানে কি বলে ফরচুন মানে যে ভাগ্যের একটা বিপরীত বিপরীত ভাস, ওইটাকে হ্যামারসিয়া বলে। আর ইট ইজ দ্য ট্র্যাজিক ফ্ল অর এরর অফ জাজমেন্ট অফ দ্য প্রোটাগনিস্ট, বা মেইন যে প্রোটাগনিস্টের একটা কোনো কিছু জাজমেন্ট করতে ভুল হয়ে যাওয়া, যার ফলে তার এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ ট্র্যাজেডি ঘটছে। একজন ট্র্যাজিক হিরোর ট্র্যাজেডি কখন ঘটে? যখন সে তার জাজমেন্ট একটা ভুল ডিসিশন নিয়ে নেয়। যেমনটা ম্যাকবেথে আমরা দেখেছি, ও যদি ডানকানকে খুন না করতো তাহলে তো এত ঘটনা ঘটতো না। তো এই যে এরর অফ জাজমেন্ট বা হ্যামারশিয়া হচ্ছে এইটাই, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা তোমাদের উদ্দেশ্যে বলে দিই, আমি এখানে যে টার্মগুলো বললাম না, ওইগুলোই কিন্তু অপশনে দেওয়া রয়েছে, তার মানে হচ্ছে ওইটা। যেমন হ্যামারশিয়া এখানে কিন্তু চলে আসছে যে ট্র্যাজিক ফ্ল আর এরর অফ জাজমেন্ট। সিম্পল এইভাবে মনে রাখো, হ্যামারশিয়া, এরর অফ জাজমেন্ট। এই যে মুভমেন্ট অফ রেকগনাইজেশন, বা যখন তুমি কোনো কিছু রেকগনাইজ করছো, তোমার মধ্যে কোনো কিছু সাডেন একটা তোমার রিয়েলাইজেশন হলো কোনো ঘটনার সম্পর্কে, এটা হবে অ্যানাগনারিসিস। ইমোশনাল রেসপন্স, তোমার মন খুব খারাপ, তুমি একটা সিনেমা দেখে নিলে, সানাম তেরি কাসম, হয়তো এই সিনেমাটা দেখে নিলে। ওকে, তোমার যে মনে যা দুঃখ ব্যথা বেদনা ছিল হঠাৎ শেষে কেঁদে ফেললে তুমি, তোমার যে ইমোশন ছিল ওটা ইমোশনের ডিসচার্জ ঘটলো, তোমার ইমোশনটা বেরিয়ে গেল।
ওইটা হচ্ছে ক্যাথারসিস, দ্য পারগেশন অফ ইমোশন, অর্থাৎ তোমার মধ্যে জমে থাকা ইমোশনটার আউটব্রাস্ট ঘটে গেল ওই সিনেমাটার মাধ্যমে। ওটাকেই অ্যারিস্টটল বলছেন ক্যাথারসিস। রিমেম্বার ইট। ওকে। হ্যামার্সিয়া তাহলে কি হলো? এরর অফ জাজমেন্ট। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 9। পয়জন ব্রেড ট্রান্সলেটেড ফ্রম মডার্ন মারাঠি ডেলি লিটারেচার ওয়াজ এডিটেড বাই। ওই পয়জন ব্রেড বলে একটা ওয়ার্কস আছে, যেটা মারাঠি ডেলি লিটারেচারের একটা অঙ্গ। তো এটা কে এডিট করেছেন? নামদেব দাসাল, বাবুরাও বাগুল, অর্জুন দাঙ্গলে, রাজা ধালে। আচ্ছা, এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে দলিত বা এইরকম ধরনের যে জিনিসটা দলিত লিটারেচার, এটা কিন্তু তোমাদের পিজিতেই আছে। তো পিজি তোমরা যখন করবে তখন কিন্তু দলিত লিটারেচার পড়বে। তার আগে আমাদের এদের সম্পর্কে একটু জানতে হবে। এদেরকে পাবো কোথা থেকে? এই প্রশ্নে আমরা 4জন অথরের নাম পেলাম। তুমি এই নামগুলোকে সার্চ করে নাও গুগলে, এদের সম্পর্কে একটু ডিটেলস পেয়ে যাবে। নোট ডাউন করে নিলে 4জন অথরের হয়ে গেল। 4জনের 4টা পেজের প্রথমে নামদেব দেসাল একটা পেজে লিখলে, একটা পেজে বাবুরাও বাগল, অর্জুন দাঙ্গলে, রাজা দালে, এরকম করে লিখে নিলে, তাদের ওয়ার্কসগুলো নিচে পরপর ক্রনোলজিতে সাজিয়ে নিলে। এইভাবে কয়েকজনের নাম জেনে রাখলে তোমারই বেনিফিট। হয়তো নেক্সট কোনো ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করতে গিয়ে আমরা দেখলাম ওখানে 4জন নাম পেলে, ওই 4জনের নাম আবার লিখে নিলে। তো এইভাবে কিন্তু একটা খাতা করতে হবে এবং সেই হিসেবে তোমাদেরকে নোট ডাউন ডে বাই ডে বাড়াতে হবে। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অর্জুন দাঙ্গলে। ওকে, গোইং টু কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, দ্য টাইটেল অফ দ্য বেঙ্গলি ট্রান্সলেশন স্টাডিজ থেকেও প্রশ্ন আসছে, অফ দ্য ম্যাকবেথ মেড বাই গিরিশচন্দ্র ঘোষ। অর্থাৎ এই যে ম্যাকবেথ আছে, ওর তো অনেক ট্রান্সলেশন হয়েছে। ওর তো বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়েছে। তো এটা বাংলাতে এই যে গিরিশচন্দ্র ঘোষ তিনি বাংলাতে ট্রান্সলেট করেছিলেন। তো সেইটা, তার টাইটেল কি ছিল? ম্যাকবেথ, রুদ্রপাল, ম্যাকবেথ মিরর, আর ম্যাকবেথাসুর। ওয়াও ওয়াও, সুন্দর, ম্যাকবেথাসুর। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশন 10A, যে ম্যাকবেথ। ওকে, ওটাই। আচ্ছা, এবারে তোমাদের একটা জিনিস জাস্ট বলে রাখি, যে শেক্সপিয়ারিয়ান ট্রান্সলেশন, বিশেষ করে ম্যাকবেথের ট্রান্সলেশন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। বা যেমন ধরো, তোমরা হয়তো এই কিছুদিন আগে লক্ষ্য করে রাখবে অনির্বাণ ভট্টাচার্যের মন্দার, বা মন্দার বলে একটা 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 ওয়েব সিরিজ এতে লঞ্চ হয়েছিল বাংলায়। তো ওটা কিন্তু ম্যাকবেথেরই অ্যাডাপ্টেশন। ওকে, তো এরকম কিছু অ্যাডাপ্টেশন থেকেও প্রশ্ন আসে। তোমরা ট্রান্সলেশন বা অ্যাডাপ্টেশন থেকেও এরকম প্রশ্ন ফলো করো, বা ওরকম পারলে একটা নোট ডাউন করে রাখো এই সমস্ত কোশ্চেনগুলো। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নম্বর 11-এ। কোশ্চেন নম্বর 11-এ বলছে যে দ্য গ্রেট ট্রেডিশন বাই এফ আর লেভিস ডাজ নট ইনক্লুড। আচ্ছা, তো এফ আর লেভিস বলে একজন ক্রিটিক্স ছিলেন, তিনি তার একটা ওয়ার্কস লিখেছিলেন দ্য গ্রেট ট্রেডিশন। ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। দ্য গ্রেট ট্রেডিশন বলতে পরপর চলে আসা বহুদিনের যে ঐতিহ্য, অর্থাৎ ট্রেডিশনাল ব্যাপার স্যাপার, ওইটাকে তিনি তার বইতে লিখেছেন। তার বইটার নাম হচ্ছে দ্য গ্রেট ট্রেডিশন। এন্ট্রান্সে কিন্তু এটাও একটা খুব ফেভারিট টপিক। ওকে, এন্ট্রান্স ফেভারিট টপিক, ইএফটি। আচ্ছা, তো এই এফ আর লেভিস তিনি তার এই ট্রেডিশনের বইতে বিভিন্ন নভেলিস্টের নাম তিনি ইনক্লুড করেছেন, অর্থাৎ বিভিন্ন নভেলিস্টের সম্পর্কে তিনি ডেসক্রাইব করছেন। কিন্তু সেরকম দেখতে গেলে একজন খুব বিখ্যাত নভেলিস্টের নাম তিনি ওখানে উল্লেখই করেননি, অর্থাৎ তিনি তাকে স্কিপই করে গেছেন, অর্থাৎ তিনি তার নাম ওখানে লেখেননি, তার সম্পর্কে কোনো কিছুই তিনি লেখেননি ওখানে। এটা একটা প্রশ্ন। এই গ্রেট ট্রেডিশনে অনেক নভেলিস্টের নাম তিনি উল্লেখ করেছেন যারা খুব ফেমাস, ভিক্টোরিয়ান এজে, রোমান্টিক এজে, তারা সবই ফেমাস নভেলিস্ট। কিন্তু এফ আর লেভিস তিনি তার গ্রেট ট্রেডিশনে এই 4জনের ভেতরে এমন একজন আছেন যাকে তিনি তার খাতায় তার গ্রেট ট্রেডিশনে স্থানই দেননি। তিনি কে? তিনি তার ওখানে জেন অস্টিনকে স্থান দিয়েছেন, জর্জ ইলিয়টকে স্থান দিয়েছেন, হেনরি জেমসকে স্থান দিয়েছেন, জোসেফ কনরাডও স্থান পেয়েছেন, কিন্তু স্থান পাননি চার্লস ডিকেন্স। ওকে, তাই অপশন অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, যে চার্লস ডিকেন্স কিন্তু গ্রেট ট্রেডিশনে ঠাঁই পাননি। ওকে, আচ্ছা, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। গোয়িং টু কোশ্চেন নাম্বার 12, হুইচ লিটারেরি ক্রিটিক্স
ইজ নোন ফর ইজ কনসেপ্ট অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। তো কোন ক্রিটিক্সের বিখ্যাত একটা কনসেপ্ট ছিল অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স? আচ্ছা, তোমরা কি কেউ জানো অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স ব্যাপারটা কি? আচ্ছা, অ্যাংজাইটি জিনিসটা কি? অ্যাংজাইটি মানে হচ্ছে অ্যাংসাস বা উদ্বিগ্ন হয়ে যাওয়া। আর ইনফ্লুয়েন্স বলতে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অনেক শুনেছি, ইনফ্লুয়েন্স করা, কাউকে ইনফ্লুয়েন্স করা। তাহলে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্সটা কি গো? অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্সটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি আগে বলি উত্তরটা কি হবে। টিএস এলিয়ট, হ্যারল্ড ব্লুম, ক্লিন্ট ব্রুকস আর এফ.এল. লেভিস? এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে হ্যারল্ড ব্লুম। হ্যারল্ড ব্লুমের এই বিখ্যাত কনসেপ্ট অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। আচ্ছা, এবারে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স ব্যাপারটা একটু বলে দিই। আচ্ছা, ধরো তুমি, সাপোজ তোমার মনে হলো আজকে আমি একটা কবিতা লিখবো, আবার কারো মনে হলো আমি আজকে একটা শর্ট স্টোরি লিখবো, বা হয়তো তোমাদের মধ্যে কারোর মনে হলো আমি আজকে একটা ছবি আঁকবো। তো এইভাবে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তোমাদের যে হয়তো কোনো কিছু যদি আর্ট রিলেটেড কিছু থাকে, তোমরা ওইগুলো করতে চাইলে তুমি আঁকতে বসেছো বা লিখতে বসেছো বা শর্ট স্টোরি লিখতে বসেছো, লিখে ফেললে, বা যখনই তুমি লিখতে যাচ্ছ তুমি লক্ষ্য করবে যে হ্যাঁ, এই কবিতাটা তো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওই কবিতার মতন হয়ে গেল, বা হয়তো আমার এই কবিতাটা তো মনে হচ্ছে জীবনানন্দ দাশের ওই কবিতার মতন লাগছে, এই শর্ট স্টোরিটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের ওই পোস্টমাস্টারের এন্ডিং হয়ে যাচ্ছে, বা ডাকঘরের এন্ডিং হয়ে যাচ্ছে। তাহলে তো লেখাটা ঠিক হচ্ছে না, আমার লেখাতে ওনার লেখার একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। তো অ্যাজ এ রাইটার ইউ আর ফিলিং সাম অ্যাংজাইটি অফ ইউর ফোর ফাদার অফ রাইটার্স। তো আমাদের ওপরে যে সমস্ত গডফাদার রাইটার রয়েছেন, তাদের একটা ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে চলে আসছে, যারা নতুন লেখালেখি করছেন। তো তাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে। এটাকেই বলা হচ্ছে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। হ্যারল্ড ব্লুম বলছেন যে যখন আমরা বর্তমানে রাইটার যারা লেখালেখি করতে গেলে আমরা এরকম একটা বাধার সম্মুখীন হই যে আমাদের লেখাগুলো কোনো না কোনো অথারের লেখার মতন মনে হয়। এটাকেই বলা হচ্ছে অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। এর কনসেপ্ট দিয়েছেন হ্যারল্ড ব্লুম। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। হুইচ টার্ম রেফার্স টু দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং আ লিটারেরি ওয়ার্ক ইনটু আ ফিল্ম? আমরা এই কিছুক্ষণ আগে বলে গেছি জিনিসটা কি না, বলছে যে আচ্ছা, যখন কোনো লিটারেরি ওয়ার্ক, কোনো নভেল বা কোনো ড্রামা বা কোনো, ধরো কোনো স্টোরি, ওগুলো কি হয় আমরা দেখেছি না, ওগুলো ফিল্ম হয়, ওগুলো ফিল্ম তৈরি হচ্ছে ওইগুলো থেকে, তাই না? ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওইগুলো থেকে কত কত সিনেমা তৈরি হয়েছে। বা ধরো আমাদের চেতন ভগতের 5.1 থেকে 3 ইডিয়টস, এরকম তো বিভিন্ন নভেল থেকে এগুলো এই যে প্রসেস হচ্ছে, এগুলো ফিল্মে তৈরি হচ্ছে। এইটাকে কি বলে? মন্টেজ বলে, অ্যাডাপ্টেশন বলে, ব্লকিং বলে, মডিফিকেশন বলে। এটাকে বলে অ্যাডাপ্টেশন। এই ওয়ার্ডটা তোমাদের এরপরে অ্যাডাপ্টেশন স্টাডিজ থাকবে, হয়তো তোমরা লক্ষ্য করবে ফিল্ম অ্যান্ড লিটারেচার থাকবে, তখন কিন্তু এই ওয়ার্ডটা বারবার আসবে। অ্যাডাপ্টেশন অর্থাৎ অ্যাডাপ্ট করে নেওয়া ড্রামা থেকে ফিল্মে। ওকে, বোঝা গেছে? এইসব টার্মস মনে রাখতে হবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 15। দ্য অ্যাটেন্ডেন্ট শিল্প এরিয়াল ফিচার্স অ্যাজ আ ক্যারেক্টার ইন। তো আহ, এই যে দূত, অর্থাৎ দ্য অ্যাটেন্ডেন্ট শিল্প এরিয়াল, এরিয়াল বলে একটা ক্যারেক্টার, এঞ্জেল, একে আমরা কোন প্লেতে বা কোন ড্রামাতে দেখতে পেয়েছি? এরিয়ালকে এরিয়ালকে আমরা কোথায় দেখতে পেয়েছি? ম্যাকবেথে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য টেম্পেস্ট, দ্য বার্থডে পার্টি। আমরা দেখেছি শেক্সপিয়ারের লেখা টেম্পেস্টে এরিয়ালকে পেয়েছি। অনেক সময় হয়তো দিল টেম্পেস্ট থাকলো না, এখানে দিল রেপ অফ দ্য লক। ওখানেও কিন্তু বেলিন্ডার যে গার্ডিয়ান এঞ্জেল ছিল এরিয়াল। ওকে, তাহলে এরিয়াল কোথাকার কোন কোন জায়গার ক্যারেক্টার? টেম্পেস্ট এবং রেপ অফ দ্য লক। গোয়িং টু কোশ্চেন নাম্বার 15। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ সেট ইন, অর্থাৎ ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আর্নেস্ট হেমিংওয়ের লেখা, যেটা সেটিং কোথায়? মার্শাল আইল্যান্ড, ক্যানারি আইল্যান্ড, পোর্টো রিকো আর কিউবা? এটা কিউবা। ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 16। ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেলিম সিনাই ইজ এ ক্যারেক্টার ইন দ্য নভেল, অর্থাৎ সেলিম সিনাই কোন নভেলের চরিত্র? হার্ট অফ ডার্কনেস, মিডনাইট চিলড্রেন, কিম। কিম কার লেখা? রুডিয়ার্ড কিপলিং এর লেখা কিম।
দ্য স্কারলেট লেটার নেথানিয়েল হথর্নের লেখা। তো এই যে সেলিম সিনাই এই ক্যারেক্টারটাকে আমরা কোন নভেলে পাবো? কাকে কোন নভেলে পাবো? মিডনাইটস চিলড্রেন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সালিম সিনাই খুব ফেমাস চরিত্র কিন্তু, হ্যাঁ, রিমেম্বার, মনে রাখবে এটা। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। দ্য কেসমেন্ট বা জানালা মেনশনড ইন আওয়ার ক্যাসিউরিনা ট্রি রিমাইন্ডস আস, অর্থাৎ তোমরা যদি কেউ আবার ক্যাসিউরিনা ট্রি পড়ে থাকো, তরু দত্তের লেখা, ওইখানে কেসমেন্ট বা জানালা বলে একটা কেসমেন্টের একটা সিন এসেছিল। ওইটা রিমাইন্ড আস কিডসেস পোয়েম টাইটেলড, অর্থাৎ আহ, তরু দত্তের ক্যাজুরিনা ট্রি পড়ার সময় একটা কেসমেন্ট সিন আছে, অর্থাৎ জানলার পাশ দিয়ে যে পোয়েটেস উনি বাইরের দিকে তাকাচ্ছেন এবং বাইরে দিয়ে তিনি দেখতে পাচ্ছেন বাইরের অপরূপ দৃশ্য। তো এইটা কিডসের কোন পোয়েমের অনেকটা সিমিলারিটির সাথে অনেকটা মিল খাচ্ছে, তোমাদেরকে ওটা বলতে হবে। ওড অন আ গ্রেসিয়ানার্ন, ওড টু আ নাইটেঙ্গেল, লা ব্যালেডান সেন্স মার্সি, অর টু আটাম। এটা সঠিক উত্তর হবে ওড টু নাইটিঙ্গেল। আমরা নাইটিঙ্গেল যদি পড়ে থাকি তাহলে লক্ষ্য করব যে শেষের দিকে এরকম হচ্ছে যে কিডস তিনি বলছেন যে নাইটিঙ্গেল ও তার নিজের জগতে বা কোনো একটা আড়ালে আড়ালে থেকে একটা গান গেয়ে যাচ্ছে কন্টিনিউসলি, সুরেলা স্বরে গানটা গাইছে, যেটা আমরা ফিজিক্যাল এ থেকে আমরা যে মানুষ যারা রয়েছি ওর ওই আনন্দটা বুঝতে পারছি না। সিমিলারলি তরু দত্তাও তার পোয়েমে এইরকম একটা ইমেজারির তুলনা করেছেন। এটাও একটা কিন্তু খুব ভালো এমসিকিউ প্রশ্ন, ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন। তো এন্ট্রান্সের এই প্রশ্নগুলো কিন্তু খুবই ফ্যাকচুয়াল এবং এগুলো কিন্তু প্রায় বেশিরভাগ জায়গাতেই হয়। তাই তোমরা এটাকে একটু ভালো করে, এই পেপারটাকে ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। ওকে, আচ্ছা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য কারফিউ টল দ্য নেইল অফ পার্টিং ডে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে অ্যান এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ডের লাইন। তো এই লাইনটা কোন কোন ধরনের প্রসোডি ফলো করছে বা স্ক্যানসন ফলো হচ্ছে? আয়াম্বিক, অ্যানাপেস্টিক, ট্রকাইক অর ড্যাকটাইল? এটা সঠিক উত্তর হবে ট্রকাইক। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 19। হুইচ রোমান্টিক পোয়েট, অর্থাৎ কোন রোমান্টিক পোয়েট কয়েন্ড, অর্থাৎ কয়েন্ড মানে কি গো? কয়েন্ড মানে হচ্ছে গিয়ে তৈরি করা বা ইনভেন্ট করা। ওকে, ইনভেন্ট সাধারণত সায়েন্টিস্টরা করে থাকেন, ইনভেনশন করে থাকেন। আর বিভিন্ন ধরনের টার্মস, ছোট ছোট ওয়ার্ড, এইগুলোকে বলা হয় কয়েন করা, টার্মটাকে কয়েন করা বা তৈরি করা। তাহলে কোন রোমান্টিক পোয়েট তৈরি করেছিলেন মানে কয়েন করেছিলেন দ্য ফেমাস ফেজ, একটা খুব ফেমাস বিখ্যাত একটা ফেজ রয়েছে, স্পটস অফ টাইম, অর্থাৎ স্পটস অফ টাইমটা কার সৃষ্টি? কোলরিজ, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, বাইরন, অপশন সি ওয়ার্ডসওয়ার্থ। ওকে, দ্য পিটিডান অ্যান্ড আন্ডান ভাস্ট, পিটিডান আন্ডান ভাস্ট কোন ফিগার অফ স্পিচ? ডান, আন্ডান, দুটো বিপরীত, দুটো কন্ট্রারি ওয়ার্ড পাশাপাশি বসে এর মানের পরিবর্তন করেছে। তাহলে এটা সঠিক উত্তর হবে অ্যান্টিথেসিস। অক্সিমোরন হতো যদি এটা পাশাপাশি বসতো, কিন্তু যেহেতু ডান অ্যান্ড দা মাঝখানে আছে তাই এটা অ্যান্টিথেসিস হতো। কিন্তু অক্সিমোরন হলে, যেমন ধরো অক্সিমোরনের এক্সাম্পল সুইট সাওয়ার, একদম সুইট তার অপোজিট সাওয়ার একদম পাশাপাশি বসেছে, তখন হতো অক্সিমোরন। অ্যান্টিথেসিস কেন হচ্ছে? কারণ ডান অ্যান্ড আন্ডার এটা এটার ওই পাশাপাশি না বসে একটা কন্ট্রারি আইডিয়া রিপ্রেজেন্ট করছে, তাই এটা অ্যান্টিথেসিস। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 21। ওট অন দ্য ডেথ অফ আ ফেভারিট ক্যাট, অর্থাৎ আমার ফেভারিট ক্যাটের মৃত্যুতে আমি একটা ওট লিখলাম, এইটা কি ধরনের এক্সাম্পল? আচ্ছা, এবারে একটা জিনিস লক্ষ্য যদি আমরা করি, এটা সম্বন্ধে বলি, এটা কিন্তু এটা লেখা, এটা লিখেছেন কে? এটা লিখেছেন আহ, আহ, এটা টমাস গ্রে। এবারে একটা ইন্টারেস্টিং জিনিস শোনো তোমরা, যে সাধারণত ওট কিসের জন্য লেখা হয়? ওট একটা কোনো আইডিয়াল অবজেক্টকে তুলনা করে লেখা হয় ওট, যেখানে একটা সাধারণত যে প্লটটা থাকে বা যে স্টোরিটা সাধারণত থাকে ওটা একটু ভারী ভরকম হয় ব্যাপারটা, তাই না? গম্ভীর গুরু গম্ভীর ব্যাপার নিয়ে একটা ওট লেখা হয়। আমার একটা
বিড়াল আছে সেটা মরে যাচ্ছে বা মারা যাচ্ছে, তাকে নিয়ে আমি উড লিখছি, তাহলে এটা অবশ্যই এটা কি ধরনের হতে পারে? একটা মজা মজা করা হচ্ছে, একটা গুরুগম্ভীর ব্যাপারকে একটু মক করা হচ্ছে, যেমনটা আমরা দ্য রেপ অফ দ্য লকে দেখেছিলাম। রেপ অফ দ্য লক একটা এপিক, মক এপিক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মক হিরোইক পোয়েম, তাই না? সাধারণত লার্জার দেন লাইফ ক্যারেক্টার যারা আছে, অ্যাকিলিস, অ্যাগামেমনন, ম্যাকবেথ, এরা বড় বড় ক্যারেক্টার যারা, ওদের ডেথের সম্পর্কে লেখা লেখা হয়। আমার ফেভারিট ক্যাট যেটা, ও মারা যাচ্ছে, ওকে নিয়ে আবার আমি ওড লিখছি, তাহলে তো এটা অফকোর্স ডেফিনেটলি আমি ওটা মক করছি না। তো টমাস গ্রে কিন্তু এটা মক করেছেন, অর্থাৎ ব্যঙ্গ করেছেন এটা। ওকে, বোঝা গেছে মক হিরোইক পোয়েম। যাচ্ছি কোশ্চেন নাম্বার 22। হুইচ লিটারারি ওয়ার্ক বেস্ট ক্যাপচার্স আ সেন্স অফ দ্য পলিটিক্যাল টার্মোয়েল পার্টিকুলারলি রিগার্ডিং দ্য ইস্যু অফ রিলিজিয়ন জাস্ট আফটার দ্য রেস্টোরেশন? অর্থাৎ রেস্টোরেশনের পরে যে ধর্ম নিয়ে বা রিলিজিয়ান নিয়ে যে সমস্ত প্রবলেম হয়েছিল, সেইটা আমরা কার লেখাতে দেখতে পাই? গেজ, বেগার্স অপেরা, বাটলার্স হুডিব্রাস, পোপস ডান্সিয়াট, ড্রাইডেন্স অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেন। এবার রেস্টোরেশন হওয়ার পর এই পলিটিক্যাল টার্ময়েল, অর্থাৎ পলিটিক্যাল যে আপস অ্যান্ড ডাউনস ঘটেছিল সেই সময়, অর্থাৎ রেস্টোরেশন মানে কি, চার্লস দ্য সেকেন্ড যখন আবার ফিরে এলেন ইংল্যান্ডের রাজগাদ্দিতে, তারপরে যে একটা আবার প্রবলেমেটিক সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, এটা কার লেখাতে আমরা দেখতে পাচ্ছি? ড্রাইডেনের অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকিটোফেন হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। ফুকোস এসে হোয়াট ইজ অ্যান অথার, অর্থাৎ ফুকো, মিশেল ফুকো, তিনি একটা এসে লিখেছিলেন হোয়াট ইজ অ্যান অথার, ইজ রিটেন ইন দ্য রেসপন্স টু অ্যান এসে বাই হুম। অর্থাৎ এই হোয়াট ইজ অ্যান অথারটা কার রেসপন্সে তিনি এই এসেটা লিখেছিলেন, অর্থাৎ কাকে রেসপন্স করে, অর্থাৎ কার এগেনস্টে তিনি এই লেখাটা লিখেছিলেন? জাঁ পল সার্ত্রে, আলবার্ট ক্যামিউ, জিন ফ্রান্সিসকো লিওটার্ড আর রোলা বার্থ। আচ্ছা, তিনি কিন্তু লিখেছিলেন রোলা বার্থের একটা ওয়ার্কস ছিল ডেথ অফ অ্যান অথার, ডেথ অফ অ্যান অথার। এই ওয়ার্কসটাকে রেসপন্স করে ফুকো লিখেছিলেন হোয়াট ইজ অ্যান অথার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটা তো একটা থিওরির প্রশ্ন। এই যে মিশেল ফুকো বা রোলা বার্থ, এগুলো তোমরা যদি ক্রিটিসিজম বা থিওরির পার্টটা পড়ে থাকো, তাহলে ওখানে এই সমস্ত ক্রিটিক্সদেরকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এদের হয়তো ডিটেলস এত লাগবে না আপাতত, কিন্তু তোমাদেরকে কিন্তু জানা উচিত যে কোন কোন থিওরিস্ট কোন 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 পার্টিকুলার থিওরির সাথে অ্যাসোসিয়েটেড, বা কোন কোন থিওরিস্ট তাদের লেখা ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো, যেগুলো হয়তো ওই কোন কোন থিওরিকে রিপ্রেজেন্ট করছিল, যেমন এই যে ধরো হোয়াট ইজ এন অথার বা ডেথ অফ এন অথার, এগুলো তোমরা পিজিতে ডিটেলস পড়বে। আপাতত শুধু তোমাদেরকে একটু নামটা জেনে রাখলেই হবে, বা টেক্সটের নামটা খুবই গুরুত্বপূর্ণ জেনে রাখা দরকার। আর এইরকম নানা ধরনের প্রশ্ন তোমাদের থিওরি থেকে আসবে, এর খুব ডিটেলসে যাওয়ার আপাতত দরকার নেই। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 24। স্যার রোনাল্ড ইন ক্রিস্টাবেল ইজ স্যার লিওলাইন্স। তো ক্রিস্টাবেল তোমরা যারা পড়েছো তারা অবশ্যই উত্তরটা দিতে পারবে, যে স্যার রোনাল্ড বলে যে নাইট ছিলেন, উনি স্যার লিওলিনের কে ছিলেন? ফো, অ্যাকোয়েন্টেন্স, রাইভাল ইন লাভ, এস্ট্রেঞ্জ চাইল্ডহুড ফ্রেন্ড। তো তার চাইল্ডহুড ফ্রেন্ড ছিলেন স্যার রোনাল্ডের চাইল্ডহুড ফ্রেন্ড, স্যার লিও লাইন্সের চাইল্ডহুড ফ্রেন্ড ছিলেন রোনাল্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25। হু রোড দ্য নভেল আ সুইটেবল বয়? এই সুইটেবল বয় বলে যে নভেলটা, ওটা কার লেখা? এটা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে নেওয়া। ওকে, এটা লেখা বিক্রম সেঠ, অমিতাভ ঘোষ, অরুন্ধতী রয় আর ভি.এস. নাইপাল। এটা লিখেছেন বিক্রম সেঠ। সো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর সুইটেবল বয় এটা কিন্তু খুব বড় একটা নভেল, হ্যাঁ, একটা লং নভেল ইন্ডিয়ান লিটারেচারের। ওকে, তোমরা পরবর্তীকালে এমএ কমপ্লিট করলে এবং হায়ার স্টাডিজে যাওয়ার পর কোনোদিন এই সুইটেবল বয়টা পড়ো। ওকে, এছাড়া এই সুইটেবল বয়ের একটা কিন্তু নেটফ্লিক্সের বিভিন্ন একটা ওয়েব সিরিজ রয়েছে, যেখানে ঈশান খাট্টার ও একটা ওই সুইটেবল বয়তে স্টার কাস্ট হিসেবে রয়েছে। ওকে, তোমরা পারলে কিন্তু সার্চ করে দেখতে পারো। হ্যাঁ, আমাদের এই লিটারেচার পড়ার একটা বেনিফিট কি জানো তো, এটার অনেক স্টোরি, অনেক ড্রামা, প্লে, এগুলো সব অ্যাডাপ্টেড হয়ে গেছে। তোমাদের যদি হয়তো পড়তে সময় পাচ্ছ না, তোমরা সিনেমা দেখে নিতে পারো, তোমাদের অনেক ভালো মনে থেকে যাবে আরো। ওকে, দ্য ক্যারেক্টার অফ অসওয়াল্ড, অসওয়াল্ড বলে যে চরিত্রটা, এটা কোন প্লেতে অ্যাপিয়ার্স হয়েছে? হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো। এটা কিন্তু কিং লিয়ারের চরিত্র অসওয়াল্ড। অসওয়াল্ড গানেরিল, রেগান,
ওকে, কিং লেয়ারের চরিত্র এরা। যাচ্ছি কোশ্চেন নাম্বার 27। দ্য টার্ম ওমেনিজম, ওমেনিজম ওয়াজ ফার্স্ট ইউজড বাই। তো এই যে ওমেনিজম অর্থাৎ নারীত্ববাদ, এইটা প্রথম কে ব্যবহার করেছিলেন? তোমরা যদি ফেমিনিজম পড়ো, ফেমিনিজম থিওরিটা সম্পর্কে টুকটাক জানো, তাহলে কিন্তু এই ওমেনিজম ওয়ার্ডটা পেয়ে থাকবে। এই ওমেনিজমটা ফার্স্ট কে কয়েন করেছিলেন? এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় মাস্ট নোট ডাউন করবে এগুলো এবং কন্টিনিউসলি রিভাইজ করো। হেলেন সিক্সুস, গায়ত্রী স্পিভাক, কেট মিলেট, অ্যালিস ওয়াকার। এটা সঠিক উত্তর হবে অ্যালিস ওয়াকার। ওকে, এটা ওয়ালকার নয়, এলটা উচ্চারণ হবে না, অ্যালিস ওয়াকার। সো অপশন ডি will be the right answer. Going to question number 28. Which one of the following ideas is not exposed in by saws in arms of the man? অর্থাৎ এখানে চারটে আইডিয়া দেওয়া রয়েছে বা কনসেপ্ট বলা রয়েছে, কোনটা আর্মস অ্যান্ড দ্য ম্যানকে ফলো করছে না? আইডিয়া অফ লাভ অ্যান্ড ম্যারেজ, এটা তো হবে না, কারণ রায়না বলে যে ক্যারেক্টারটা ছিল ওর সাথে সার্জিয়াস যারা ছিল, যে সমস্ত ক্যারেক্টার, ওদের তো লাভ ম্যারেজ লাভ স্টোরি নিয়ে এটা ওই চকলেট চকলেট সোলজার বলে যে সোলজার ছিল, তো লাভ অ্যান্ড ম্যারেজ ওখানকার থিম ছিল। আইডিয়া অফ ওয়ার অ্যান্ড সোলজারিং, এটাও তো ওখানকারই ক্যারেক্টার। নট বলেছে, তাই আমাদেরকে এই দুটো অপশন বাদ দিতে হবে। আইডিয়াল অফ সোশ্যাল স্নবারি, আইডিয়া অফ দ্য লাইফ ফোর্স। তো এটা সঠিক উত্তর হবে আইডিয়া অফ সোশ্যাল স্নবারি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আর আইডিয়া অফ দ্য লাইফ ফোর্স আমরা ওখানে দেখতে পেয়েছি। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 29। ব্লাইন্ড moths that search themselves know how to hold a sheep hook. The expression blind moth অর্থাৎ blind mouth is an example of, এই blind mouth অর্থাৎ মুখটা কিন্তু অন্ধ, এটা কিসের এক্সাম্পল? সিনেডকি, মেটাফোর, ট্রান্সফার এপিথেট অর মেটোনিমি? এটা কিন্তু ট্রান্সফার এপিথেটের এক্সাম্পল। ট্রান্সফার এপিথেট হচ্ছে এমন এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে এই যে ধরো এই যে ব্লাইন্ড ব্যাপারটা, ব্লাইন্ডটা কারা হয়? সাধারণত মানুষ, মানুষ ব্লাইন্ড হয়ে যায়, বিভিন্ন পশু প্রাণী হয়তো তারা কেউ কেউ ব্লাইন্ড। এই ব্লাইন্ড ওয়ার্ডটা এটা কিন্তু প্রকৃতপক্ষে অন্য কারোর জন্য ইউজ হতো, এইটা ইউজ হয়ে যাচ্ছে ট্রান্সফার হয়ে মাউথের কাছে এসে বসেছে। ওকে, মাউথের কাছে এসে বসেছে। তো এই যে ট্রান্সফার্ড এপিথেট, অন্যের এপিথেটটা এখানে এসে ট্রান্সফার হয়ে গেল, এটাকেই বলা হয় ট্রান্সফার এপিথেট। রিমেম্বার ইট। ফিগার অফ স্পিচ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, কিন্তু ওয়ান লাইনার ইজি কোশ্চেন। ওকে, ঘাবড়াবার কোনো দরকার নেই। ফিগার অফ স্পিচের ভিডিও প্লেলিস্টে অ্যাভেলেবেল রয়েছে, চেক করে নিতে পারো। আনোয়া, যাচ্ছি 30 নম্বর প্রশ্নে। আনোয়া, আনোয়া ইজ রিটেন বাই দ্য প্লে রাইট হু অলসো রোট। আচ্ছা, এইটা একটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা, কি বলেছে? আনোয়া ইজ রিটেন বাই, তাহলে আনোয়া কার লেখা আমাদের প্রথমে জানতে হবে। বাই দ্য প্লে রাইট, কোন প্লে রাইটের লেখা আনোয়া? হু অলসো রোট, যে আরো লিখেছে কোন ওয়ার্কসটা? তাহলে আনোয়া প্রথমে কার লেখা ওটা আমাদেরকে বের করতে হবে। ওই নামটা বেরিয়ে যাওয়ার পরেই আমাদেরকে এই চারটে অপশনের ভিতরে ঠিক করতে হবে তার লেখা অন্য একটি ওয়ার্কসের আবার নাম কি। আচ্ছা, এই আনোয়া এটা কিন্তু লিখেছেন নাইজেরিয়ান নাইজেরিয়ান প্লে রাইট আমা আতা আইদো। আমা আতা আইদো বলে একজন রাইটার আছেন, তার লেখা আনোয়া। তাহলে আমরা আনোয়া কে লিখেছে? আমা আতা আইদো। এনার লেখা আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্কস কি? দ্য ডিলেমা অফ এ গোস্ট। ওকে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, 30খানা প্রশ্ন মোটামুটি করে আলোচনা হলো। আশা করি তোমাদের ভালো লাগছে আজকের সেশনটা। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানাও কমেন্টে, যদি কোনো প্রবলেম থাকে তাও জানাতে পারো। বাকি আহ, যদি তোমাদের কোনো সাজেশন থাকে তাও জানাতে পারো। আর প্রিভিয়াস আমরা এটাই সম্ভবত বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে কমন এন্ট্রান্স টেস্টের জন্য যে 3খানা কোশ্চেন পেপার ছিল, আমরা এগুলো সবগুলোই এখানে আলোচনা করে দিচ্ছি। 3টেই আমরা পেয়েছিলাম, 3টেই করে দিয়েছি। আর এরপর আমরা আদার্স বিভিন্ন ইউনিভার্সিটি যেমন বেনারসি বিএইচইউ অর্থাৎ বানারস হিন্দু ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটি জেএনইউ, তাদের যে এন্ট্রান্স টেস্টের
কোশ্চেন পেপার কেমন হয় ওগুলো আলোচনা করব। ওগুলো তুলনামূলক, ওগুলো একটু হার্ড হয়, বাট আমরা ওগুলো আলোচনা করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের যদি মনে হয় যে কোনো কোনো জায়গা তোমাদের নোট ডাউন করা দরকার, ওগুলো নিজেদের করে নিও, বা তার সাথে সাথে কোনটা ইম্পর্ট্যান্ট আমরা তো বলেই দিচ্ছি। আর ঠিক আছে, যাচ্ছি তাহলে নেক্সট 20টা প্রশ্নের জন্য। কোশ্চেন নাম্বার 31, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এটা সিম্পল গ্রামারেরই একটা প্রশ্ন, গ্রামার থেকে একটা প্রশ্ন দিয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে তোমাদেরকে সাজাতে হবে। এটার অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আমি আর বেশি ডিসকাস করছি না এগুলো। যাচ্ছে কোশ্চেন নাম্বার 32, দ্য পিজেন্টস রিভোল্ট অফ 1381। 1381 সালে যে পিজেন্ট রিভোল্ট ঘটেছিল, অর্থাৎ যে কৃষকরা যে বিদ্রোহ করেছিল, সেটা 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 কোন ওয়ার্কসে ওইটা দেখা যায়, কার লেখা কোন ওয়ার্কসে আমরা এটা দেখতে পাই। আচ্ছা, এটা কিন্তু সোশ্যাল হিস্ট্রির একটা প্রশ্ন। পিজেন্ট রিভোল্টসটা যেটা সাধারণত এজ অফ চসার যে ছিল ওই সময় ঘটেছিল এই ঘটনাটা। তো এই পিজেন্টস রিভোল্টের উল্লেখ আমরা কোন ওয়ার্কসে দেখতে পাই? মিলার্স টেল, নাইটস টেল, ওয়াইফ অফ বাথস টেল, অর দ্য নান প্রিস্ট টেল। এটা সঠিক উত্তর হয়ে যাবে চসারের লেখা দ্য নান প্রিস্ট টেলে আমরা পিজেন্টস রিভোল্টের একটা ঘটনা যেটা ঘটেছিল, অরিজিনাল ঘটনা, ওটার উল্লেখ নান প্রিস্ট টেলে পেয়েছি। যাচ্ছি কোশ্চেন নাম্বার 33, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য স্টোরি অফ অ্যারাবি। দেখো তোমাদের এটা কিন্তু একদম ইউজি থেকেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছি আমরা। ম্যাকবেথ, অ্যারাবি, ডাবলিন, ইউলাইসিস, তাছাড়া কিং লেয়ার, কিং লেয়ার তোমরা এমএতে পড়বে। তাছাড়া ধরো এই যে কিডসের নাইটিঙ্গেল, এইসব জিনিস তোমরা দেখো সবই ইউজিরই বেশিরভাগ প্রশ্ন আসছে। তো এই জন্য ইউজির তোমরা যে 3 বছর পড়াশোনা করেছো ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুব। তোমরা পারলে ওই সিলেবাসটা ডাউনলোড করে নিয়ে ওই ওয়ার্কসগুলোকে এক একবার করে উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, তাহলে এর মধ্যে কোনটা সত্যি নয় অ্যারাবির ক্ষেত্রে? কামিং কামিং অফ এজ স্টোরি। তো এটা একটা, অর্থাৎ একটা চাইল্ডের, অর্থাৎ তাদের যে ওই যে ছোট্ট প্রোটাগনিস্ট, যে ছোট্ট প্রোটাগনিস্ট ওদের একটা কামিং অফ এজ স্টোরি নিয়ে ডিসক্রাইব করছে, অর্থাৎ তাদের একটা জার্নি, তাদের যে একটা বড় হওয়ার একটা জার্নি, ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে ধীরে ধীরে তাদের যে একসাথে খেলাধুলা করা, বা ওই যে ওই যে মেয়েটার প্রতি তার একটু ধীরে ধীরে একটা ন্যাক গড়ে ওঠা, এইসব জিনিসগুলো নিয়ে এই স্টোরিটা। এটা তো ঠিক অবশ্যই দ্য কনসিকোয়েন্সেস অফ আইডিয়ালাইজেশন। ও যে একটা আইডিয়ালাইজড ওয়ার্ল্ড তৈরি করে ফেলছে, যে প্রোটাগনিস্ট যে ছেলেটা, একটা আইডিয়ালাইজড ওয়ার্ল্ড তার মনের মধ্যে তৈরি করছে, ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে ফেলছে। হ্যাঁ, এটাও অপশন বিও সঠিক। ডিসইলিউশনমেন্ট ইন লাভ, ভালোবাসার এতে ডিসইলিউশনমেন্ট হয়ে যাওয়া, এটাও তার মধ্যে একটা, এটা ছিল। কিন্তু দ্য কনসিকুয়েন্স অফ প্রোফেন লাভ, প্রোফেন লাভ তো নয়, প্রোফেন মানে অপবিত্র, তাই না? ওরকম তো ভালোবাসা তার মধ্যে ছিল না। তাই এই যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এইটা তো নয়, তাই আমাদেরকে নট ট্রু বের করতে বলেছে, এই স্টোরির তো এটা পার্ট ছিল না, তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 34, টুমোরো টু ফ্রেশ উডস অ্যান্ড পাস্টিওরস নিউ। এই লাইনটা কোথা থেকে নেওয়া? এটা মিল্টনের লেখা একটা ওয়ার্কস, যেটা লিসিডাস থেকে নেওয়া। ওকে, লিসিডাস একটা এলিজি। এলিজি জিনিসটা কি? এলিজি হচ্ছে গিয়ে শোকগীতি, অর্থাৎ কেউ মারা গেছে, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান কেউ মারা গেছেন, তাকে ডেডিকেট করে তুমি কোনো কবিতা লিখলে, ওটাকে বলা হয় এলিজি। মিল্টন এই লিসিডাসটা লিখেছিলেন, তার একজন খুব ভালো ফ্রেন্ড ছিল অ্যাডওয়ার্ড কিং। ওকে, অ্যাডওয়ার্ড কিং বলে তার একজন খুব ভালো ফ্রেন্ড ছিল। এই অ্যাডওয়ার্ড কিং মারা যেতে তিনি লিসিডাস পোয়েমটা লিখেছিলেন, তাই এটা এলিজি হচ্ছে। আর এই এলিজিরই একটা লাইন ছিল, টুমোরো টু ফ্রেশ উডস অ্যান্ড প্যাস্টিওরস নিউ। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 35, হুইচ বুক ডাজ নট ডিল উইথ ইস্যুজ রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ পরিবেশের, বর্তমানে তো ধরো গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ যে ঘটছে, এইটা নিয়ে বিভিন্ন ওয়ার্কস, বিভিন্ন রাইটার তারা নভেল লিখছেন। যেমন আমরা যদি অমিতাভ ঘোষের সুন্দর, ওই যে ধরো ক্যালকাটা ক্রোমোজোম বা দ্য নেডম্যাক্স কার্স, এইসব নভেল যদি আমরা পড়ি,
তাহলে কিন্তু দেখতে পাবো ওখানে কিন্তু তিনি ক্লাইমেট চেঞ্জের সম্বন্ধে অনেক কিছু বলছেন। তো এই যে চারটে ওয়ার্কস দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা ক্লাইমেট চেঞ্জের ইস্যু নিয়ে লেখা নয়? দ্য গ্রেট ডিঅ্যারেঞ্জমেন্ট, দ্য ক্লাইমেট অফ হিস্ট্রি ইন এ প্ল্যানেটারি এজ, দ্য চেঞ্জেস এভরিথিং, লিসনিং টু গ্রাস হপার্স। তো এটা সঠিক উত্তর হবে লিসনিং টু গ্রাস হপার। এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেখা নয়, বাকি এগুলো সব পরিবেশ সংক্রান্ত বা ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ পরিবেশের যে পরিবর্তন ঘটছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ওইসব নিয়ে লেখা। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই নট জিনিসটা কিন্তু খুব খটমটে ব্যাপার, তোমাদেরকে নজরে রাখতে হবে, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 36। দ্য ফেমাস ইংলিশ রোমান্টিক পোয়েট হু প্রোপাউন্ডস দ্য থিওরি অফ নেগেটিভ ক্যাপাবিলিটি। অর্থাৎ সোজা কথায় নেগেটিভ ক্যাপাবিলিটি এই টার্মটা, নেগেটিভ ক্যাপাবিলিটির এই টার্মটা কার দেওয়া? ওকে, এটা কার দেওয়া? এটা জন কিটসের দেওয়া নেগেটিভ ক্যাপাবিলিটি। এটাও এন্ট্রান্স ফেভারিট কোশ্চেন, ইএফকিউ বা ইএফটি। ইএফটি। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 37। দ্য অথার অফ ট্রিস্টাম স্যান্ডি হ্যাজ অলসো রিটেন। তো এই ট্রিস্টাম স্যান্ডি বলে যে ওয়ার্কসটা রয়েছে এইটা তো একজন অথারের লেখা। আচ্ছা, ওই আগে আমরা ঠিক এরকম একটা পেয়েছিলাম কোশ্চেন, এটা তারই কপি পেস্ট। তো সেই অথার তিনি আর কে লিখেছেন? ট্রিস্টাম স্ট্যান্ডি, এই যে ট্রিস্টাম স্যান্ডি, এটা কিন্তু এটা লিখেছেন লরেন্স স্টিয়ার্ন, এবং তার লেখা আরেকটা ওয়ার্কস হচ্ছে আ পলিটিক্যাল রোমান্স। হয়েছে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 38। হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেস বাই ডেরেক ওয়ালকট begins with an epigraph quoted from Franz Fanon's The Wretched of the Earth? তো ডেরেক ওয়ালকটের কোন লেখাতে রেচেট অফ দ্য আর্থের এপিগ্রাফ থেকে তুলে তিনি তার প্লেসটা শুরু করেছেন? ফ্রেঞ্চ ফ্যানন দ্য রেচেট অফ দ্য আর্থ, এটা কিন্তু এটাও এন্ট্রান্স ফেভারিট টপিক, এই নামটা ফ্রেঞ্চ ফ্যানো এবং দ্য রেচেট অফ দ্য আর্থ। ওকে, এটা এই নামটা মনে রেখো, এই ওয়ার্ডস তার সাথে যে রাইটারের নাম ফ্রেঞ্চ ফ্যানো দ্য রেচেট অফ দ্য আর্থ। আচ্ছা, তাহলে এখানে বলতে হবে ডেরেক ওয়ালকটের লেখা কোন বিখ্যাত ওয়ার্কসের স্টার্টিংটা রেচেট অফ দ্য আর্থের এপিগ্রাফ থেকে কোট করা। এটা সঠিক উত্তর হবে ড্রিম অন আ মাঙ্কি মাউন্টেন, অপশন সি। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 39। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ ফেমিনিন ফেমিনিস্ট পাবলিশিং হাউস বেসড ইন ইন্ডিয়া? অর্থাৎ ইন্ডিয়ার যে ফেমিনিস্ট পাবলিশিং হাউস রয়েছে এগুলোর মধ্যে কোনটা ওই পাবলিশিং হাউস নয়? জুবান বুকস, এটা কিন্তু দিল্লিতে আছে, ফেমিনিস্ট ফেমিনিস্ট পাবলিশিং হাউস। কালি ফর উইমেন, এটাও। স্ত্রী, এটাও। বাট উমেন আইএনসি, এইটা কিন্তু ফেমিনিস্ট পাবলিশিং হাউস নয়, তাই অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু অর্থাৎ মানে মহিলা ফেমিনিস্ট যে সমস্ত ক্রিটিক্স রয়েছেন ওনাদের পাবলিশিং হাউস এগুলো জুবান বুকস, কালি ফর উইমেন অ্যান্ড স্ত্রী। কোশ্চেন নাম্বার 40। বুকার ফর বুকার প্রাইজ ইন 1993 ওয়াজ অ্যাওয়ার্ডেড টু। অর্থাৎ 1993 সালে বুকারের বুকার, অর্থাৎ আমরা সালমান রুশদির মিডনাইট চিলড্রেন, এটাকেই আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিই। ওটা 1981 সালে পাবলিশ হয়েছিল, 1981 সালে পাবলিশ হয়েছিল। তো তখন পাবলিশ হওয়ার পরে এ প্রথম একটা বুকার পেয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম, এবং পরে প্রায় 10 বছর পরে আবার আবার একটা নতুন করে ডাবল বুকার পায়। কি হিসেবে? যে বুকারের বুকার, অর্থাৎ প্রিভিয়াস 10 ইয়ার্সের মধ্যে যতগুলো জন বুকার পেয়েছিল তাদের ভেতরে বুকারদের ভেতরে বুকার ডবল, ওকে, ডবল হিসেবে নমিনেটেড হয়েছিল এবং উইনও করেছিল। এটাও একটা খুব ভালো প্রশ্ন, এটা জেনে রেখো। সালমান রুশদির মিডনাইট চিলড্রেন, মিডনাইট চিলড্রেন থেকে কিন্তু আমরা প্রায় 2-3টে প্রশ্ন পেলাম। সালিম সিনাই কোথাকার ক্যারেক্টার? মিডনাইট চিলড্রেনের ক্যারেক্টার। ম্যাজিক রিয়েলিজমের এক্সাম্পল মিডনাইট চিলড্রেন। বুকার অফ বুকার মিডনাইট চিলড্রেন। রাইটার অফ মিডনাইট চিলড্রেন সালমান রুশদি। ওকে, আচ্ছা, আর কিছু প্রশ্ন রয়েছে, দেখে নি তাহলে কি কি রয়েছে। 41, কোশ্চেন নাম্বার 41। হু অ্যামাং দ্য ফলোয়িং ফেমিনিস্ট লিটারারি ক্রিটিক্স coined the term gyno criticism?
অর্থাৎ গাইনোক্রিটিসিজম এই টার্মটা কার দেওয়া। ফেমিনিজম পড়বে যখন এই টার্মটা তোমাদের মাস্ট আসবে। স্যান্ড্রা গিলবার্ট, টরি মই, এলিয়ন সোল্টার, লুইস ইরিগারে। এটা সঠিক উত্তর হবে এলিয়ন সোওয়াল্টার। তিনি এই গাইনোক্রিটিসিজম কনসেপ্টটা দিয়েছিলেন। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 42। দ্য অথার অফ হোয়াই আই এম নট আ হিন্দু, আ সুন্দ্রা ক্রিটিক অফ হিন্দুত্ব ফিলোসফি, কালচার অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি। অর্থাৎ হোয়াই আই এম নট আ হিন্দু, আ শুদ্রা ক্রিটিক অফ হিন্দুত্ব ফিলোসফি, কালচার অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি, এটা লেখকের নাম কি? দ্য রাইটার অফ দিস ওয়ার্কস ইজ কাঞ্চা ইলা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। In which reign did the terms Whig and Tory first became current? আচ্ছা, এই Whig and Tory হচ্ছে পলিটিক্যাল পার্টি। এই পলিটিক্যাল পার্টি কোন রাজার সময় আমরা দেখতে পেয়েছিলাম? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, চার্লস দ্য সেকেন্ড। ওকে, যেমন ধরো এখন বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি রয়েছে। ধরো তো আমরা এই সমস্ত নামগুলো তো বিভিন্ন সময় দেখতে পাই বর্তমানে এতে পলিটিক্যাল সিনারিওতে। তো সেই সময় ইংল্যান্ডে এই দুটো পার্টির নাম তখন কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পেয়েছি, উইক অ্যান্ড টরি, যেটা চার্লস দ্য সেকেন্ডের সময়ে রেইজ করেছিল। গোয়িং টু কোশ্চেন নাম্বার 44। সি ব্রোক হিজ কার অ্যান্ড হিজ হার্ট, সে তার গাড়িটাও ভেঙে ফেললো, তার হৃদয়টাও ভেঙে ফেললো। দিস ইজ অ্যান সেন্টেন্স, ইজ অ্যান এক্সাম্পল অফ। এইটা কিসের উদাহরণ? এইটা কিসের উদাহরণ? লেটোটিস, জিউগমা, অ্যানাফোরা অর আইরনি। এটা কিন্তু জিউগমার উদাহরণ। ওকে, আচ্ছা যাচ্ছি কোশ্চেন নম্বর 45। ইন 1928 টিএস এলিয়ট টুক ব্রিটিশ সিটিজেনশিপ। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি। টিএস এলিয়টকে যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো তিনি ব্রিটিশ লিটারেচারের পোস্ট মডার্ন এজের একজন বিখ্যাত রাইটার, ক্রিটিক্স। আচ্ছা, কিন্তু তিনি প্রকৃতপক্ষে আমেরিকান, আমেরিকান বর্ন। তিনি আমেরিকান বর্ন, অর্থাৎ আমেরিকায় জন্মলাভ করেছেন। পরবর্তীকালে ইংল্যান্ডে আসার পরে তিনি ব্রিটিশ ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছিলেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তিনি ব্রিটিশ ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছিলেন। এমনটা তো হয় যে বাইরের বিভিন্ন বাইরে থেকে বাইরে জন্ম, অন্য দেশে জন্ম, কিন্তু এখানে এসে প্রায় কত 10 বছর না 11 বছর থেকে যাবার পরে ওই দেশের সিটিজেনশিপ পাওয়া যায়। তো এখানে টিএস এলিয়ট আমেরিকান রাইটার, বাট তিনি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছিলেন। আচ্ছা, তো কোশ্চেনটা একবার দেখি ভালো করে। ইন 1928 টি.এস. Eliot took British citizenship and announced himself in the preface to his prose collection titled For Lancelot Andrews। অর্থাৎ ল্যান্সেলট অ্যান্ড্রুজে তিনি নিজের সম্পর্কে একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আই অ্যাম মডার্নিস্ট ইন লিটারেচার, রয়্যালিস্ট ইন পলিটিক্স অ্যান্ড প্রোটেস্ট্যান্ট ইন রিলিজিয়ন। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। তিনি তার সম্পর্কে এটা বলেছিলেন যে আমি হচ্ছি মডার্নিস্ট, আমি লিটারেচারে একজন মডার্নিস্ট, আমি পলিটিক্সের ক্ষেত্রে একজন রয়্যালিস্ট, আর রিলিজিয়ানের ক্ষেত্রে আমি একজন প্রোটেস্ট্যান্ট। ওকে, বোঝা গেছে? টিএস এলিয়ট নিজের সম্পর্কে এই ঘটনাটা, এই বর্ণনাটা তিনি তার নিজের সম্পর্কেই বলেছিলেন। যাচ্ছি কোশ্চেন নম্বর 46। দ্য টার্ম সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড ওয়ার ইন্ট্রোডিউসড বাই, থিওরির প্রশ্ন। সিগনিফায়ার এবং সিগনিফাইড তোমরা যারা স্ট্রাকচারালিজম যদি পড়ো তাহলে ওখানে লক্ষ্য করবে সেমিওটিক্সের একটা পার্ট রয়েছে, সেমিওটিক্স বা স্টাডি অফ সাইন। এই যে ধরো আমরা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে ইমোজি পাঠাই, ফেসবুকে ইমোজি পাঠাই, তো কোনো কোনো ইমোজিটার মুখটা শুকনো করে আছে, তোমার মুখটা শুকনো, তুমি একটা শুকনো মুখের ইমোজি পাঠিয়ে দিলে, এইগুলো নিয়ে স্টাডি হয়। তুমি বিশাল হাসি খুশি রয়েছে, তুমি একটা হাসির ছবি দিয়ে দিলে, তুমি রেগে আছো, লাল মাথা বলা একটা ইমোজি দিয়ে দিলে। তো এই যে ইমোজিগুলো একটা স্টাডি হয়, এগুলো এটাই বলা হয় সেমিওটিক্স। বা অ্যাম্বুলেন্সের যে প্লাস সাইনটা, বা ধরো আমরা ল্যাম্প পোস্টে রেড সিগন্যাল, ব্লু সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি, ওইগুলো তো বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করে যে নাও ইউ ক্যান গো, নাও ইউ হ্যাভ টু স্টপ, এগুলো রিপ্রেজেন্ট করছে। তো এই যে বিভিন্ন সিম্বলাইজ করছে বা বিভিন্ন সিগনিফাই করছে, এগুলো স্টাডি করা হয় সেমিওটিক্সে। যেটা স্ট্রাকচারালিজম বলে যে থিওরিটা আছে, তোমরা যদি এটা পড়ো তাহলে এখানে পাবে। প্রশ্ন হচ্ছে এই সিগনিফায়ার আর সিগনিফাইড এইটা কার দেওয়া কনসেপ্ট?
ফার্দিনান্দ দি সাসুর, জ্যাক ডেরিডা, ক্লড লেভি স্ট্রস আর নম চমস্কি। এটা সঠিক উত্তর হবে ফার্দিনান্দ দি সাসুরের দেওয়া এটা। বোঝা গেছে? এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং পরবর্তীকালে তোমরা যখন পিজি পড়বে তখন কিন্তু এই সমস্ত নামগুলো ঘুরে ফিরে বারবার আসবে এবং থিওরিতে থাকবেই। তখন এগুলো এখন থেকে যদি তোমরা একটু করে পড়ে রাখো তখন এগুলো তোমাদের কাছে জলবাদ হয়ে যাবে। গোয়িং টু কোশ্চেন নাম্বার 47, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ প্লেরাইট হু হ্যাভ রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে আমরা ভিডিও কিন্তু অলরেডি দিয়েছি, তাহলে বুঝতেই পারছো এই অ্যাওয়ার্ডগুলো কতটা ইম্পর্ট্যান্ট। এখানে প্রশ্ন করেছে প্রথম প্লেরাইট বা নাট্যকার যে সাহিত্য একাডেমি পেয়েছিল কে? আসিফ কিরমবয়, মহেশ দত্তানি, মঞ্জুলা পদ্মনাভন, মোহন রাকেশ। সঠিক উত্তর হবে মহেশ দত্তানি। তিনি তার লেখা ফাইনাল সলিউশন এই ওয়ার্কসটার জন্যই তিনি সাহিত্য একাডেমি পান। গোয়িং টু কোশ্চেন নাম্বার 48, নেচার অ্যান্ড নেচারস ল লে হিড ইন নাইট, গড সেট লেট নিউটন বি অ্যান্ড অল ওয়াজ লাইট। এটা একটা খুব মোস্ট অফেন কোটেড লাইন। আর আমি তো আগেই বলেছি যে অক্সফোর্ড ডিকশনারিতে, অক্সফোর্ড কোটেশন অফ বুকস যে বইটা রয়েছে, যেখানে শুধু বিভিন্ন অথারের কোট নিয়ে লেখা ওই বই, ওখানে শেক্সপিয়ার 1 নম্বরে আছেন, যার প্রচুর পরিমাণে ওখানে কোট হয়েছে, বা সবচেয়ে বেশি কোট ওনার লেখাকেই করা হয়েছে। নেক্সট স্থানে আছেন কিন্তু আলেকজান্ডার পোপ। তার যে এসে অন ক্রিটিসিজম যে ওয়ার্কসটা আছে, ওটাই কিন্তু কুটে কুটে ভরা এই বিভিন্ন ধরনের কোটেশনগুলো। এই কোটেশনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব মজাদার, যে নেচার অ্যান্ড নেচারস ল লে হিড ইন নাইট, গড সেট লেট নিউটন বি অ্যান্ড অল ওয়াজ লাইট। ওকে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার পোপ, যিনি নিউটনের সম্পর্কে এরকম একটা লাইন বলেছিলেন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 49, দ্য সাবটাইটেল অফ মিডিল মার্চ, অর্থাৎ মিডিল মার্চ বলে যে ওয়ার্কসটা রয়েছে জর্জ ইলিয়টের, এইটা কিসের সাবটাইটেল, বা তার সাবটাইটেলটার নাম কি? বিভিন্ন ওয়ার্কস তো রয়েছে, তার সাথে তার সাবটাইটেলটাও খুব গুরুত্বপূর্ণ। তো এখানে মিডল মার্চের সাবটাইটেলটা তোমাকে বলতে হবে। এর সঠিক উত্তর হবে স্টাডি অফ এ প্রভিন্সিয়াল লাইফ। ওকে, আচ্ছা, এই যে বিভিন্ন ওয়ার্কস তার সাবটাইটেল গুলো কি কি রয়েছে, এইটার আমরা একটা লিস্ট নিয়ে খুব শীঘ্রই আপলোড করব এই ভিডিওটা, তোমরা পারলে ওটাও দেখে নিও। এই সাবটাইটেলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাচ্ছি আজকের 50খানা প্রশ্নের শেষ প্রশ্নে, কোশ্চেন নাম্বার 50, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ফাংশন অ্যাজ আ সিম্বল ইন আ স্ট্রিট কার নেম ডিজায়ার? টেনিসি উইলিয়ামের লেখা স্ট্রিট কার নেম ডিজায়ার এই যে ওয়ার্কসটা রয়েছে, ওখানে যদি তোমরা এটা পড়ে থাকো তাহলে লক্ষ্য করবে ওই প্লেটা বিভিন্ন জিনিসকে সিম্বলাইজ করেছে। তো এর মধ্যে কোনটাকে সিম্বলাইজ করেনি? বিয়ার, ল্যাম্প লাইট, দ্য ভার্সুভিয়ানা পলকা টিউন আর মিট। এটা সঠিক উত্তর হবে অপশন ডি, মিট। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের 50খানা প্রশ্ন আলোচনা আজ এখানেই শেষ হলো। আশা করি তোমাদের বোঝা গেছে সবকিছু। যদি কোনো কোয়ারি থাকে জানাতে পারো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে 3খানা প্রিভিয়াস ইয়ারের কমন এন্ট্রান্স টেস্টের কোশ্চেন পেপার অ্যাভেলেবেল ছিল, আমরা সবগুলোই আলোচনা করলাম। বাকি আপাতত বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেরকম কোনো কোশ্চেন পেপার নেই। আমরা বিএইচইউর কোশ্চেন পেপারটা নেক্সট ক্লাস থেকে শুরু করব, বা 2-3টে আদার্স ইউনিভার্সিটি যেগুলো সম্ভবত দিল্লি ইউনিভার্সিটি ছিল, ওর কোশ্চেন পেপারটা দেখেই আমি তখন তোমাদের আলোচনা করব। ওগুলো যথারীতি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এতদূর পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভালো লাগছে ক্লাসগুলো, আর কোয়ারি থাকলে জানাতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, হ্যাপি লার্নিং, and be consistent to your effort. Bye bye.